লোকসভা নির্বাচন যত এগোচ্ছে রাজনীতির পারদ ততই বাড়ছে, একে অপরের দিকে দোষ চাপাচ্ছে, কেউ ছেড়ে কথা বলছে না। আজকে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের। আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, দেশে চাকরির সংখ্যা কমছে, দেশে বেকারত্ব বাড়ছে, মানুষের অভাব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। মোদি দেশের মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তিনি দিদির উদ্দেশ্যে আরও বলেন, একদিকে দিদি নারী দিবস পালন করছে, অন্যদিকে দিদির লোকেরা নারীদের অপমান করছে। তিনি আরও বলেন, দিদি কেন সন্দেশখালি যেতে পারছেন না। এইভাবে তীব্রভাবে আক্রমণ অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান? কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশকালীন মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশকালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশকালীন মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে? কেন? সকালে কি বলবেন প্রধানমন্ত্রীর সফর? দেখুন, একদিকে প্রধানমন্ত্রী বা বিজেপি বলছে যে আমরা নতুন দেশ বানিয়ে ফেলেছি, পৃথিবীতে উন্নত দেশের তালিকায় আমরা ঢুকে যাচ্ছি, মানুষের অভাব মিটে গেছে, রুটি রুজি সব সমস্যা মিটে গেছে, ঘরে ঘরে আজকে খুশি আনন্দ, মা বোনেরা সবাই মোদি মোদি করছে, মোদি ভারতবর্ষের সব পরিবারের হৃদয় দখল করে নিয়েছে। তা যদি হয়, তাহলে সেই মোদির এত ভ্রমণ কেন? সেই আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে মোদির এত ভ্রমণ কেন, এত প্রচার কেন? মোদি নিজে সকলকে বলছে আত্মনির্ভর হও, কিন্তু মোদি নিজে আত্মনির্ভর হতে পারছে না। কারণ উনি জানে যে আজ পর্যন্ত যা করা হয়েছে সেটা মিথ্যার মানুষ ছাড়া কিছু নয়। মানুষের অভাব বাড়ছে, মানুষের বেকারত্ব বাড়ছে, মানুষের দারিদ্রতা বাড়ছে, মানুষের মধ্যে আর্থিক বৈষম্য বাড়ছে। রাহুল গান্ধী তাই বলেছে যে আমরা চাকরির অধিকার, আইনি অধিকার দিব। যেমন কাজের অধিকার, আইনি অধিকার 100 দিন, খাদ্যের অধিকার, আইনি অধিকার, খাদ্য নিরাপত্তা আইন, ঠিক তেমনি চাকরির অধিকার, আইনি অধিকার। সেই মর্মে রাইট টু অ্যাপ্রেন্টিস, অর্থাৎ একটা ছেলে, একটা যুবক কলেজ পাস করলে সঙ্গে সঙ্গে সেই বছর থেকে বছরে 1 লক্ষ টাকার স্টাইপেন্ড দিয়ে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যাবে, যাতে ট্রেনিং শেষ করে সে পার্মানেন্ট চাকরি পেতে পারে। এই একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এই ভারতবর্ষের বুকে, যেটা শুধুমাত্র পৃথিবীতে জার্মানিতে আছে। সেই প্রকল্প ভারতবর্ষে নিয়ে আসছে। 30 লক্ষ বেকার যুবকের চাকরি পড়ে আছে ভারতবর্ষের বিভিন্ন দপ্তরে, সেটাকে পূর্ণ করবে। ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে সেখানকার বেকার যুবকদের যাতে স্টার্ট আপ অর্থাৎ নতুন করে উদ্যোগ গ্রহণ করতে পারে, তার জন্য আলাদা করে কোষ, স্টার্ট আপ কোষ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের আইনি গ্যারেন্টি দেওয়া হচ্ছে। এগুলো সমস্ত বৈপ্লবিক সিদ্ধান্ত। যেমন করে মনরেগা 100 দিনের কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক বৈষম্য দূর করে দিয়েছিল, ভারতবর্ষের ঘরে ঘরে রুটি রুজির স্বপ্ন দেখিয়েছিল। খাদ্য সুরক্ষা আইন যেমন ভারতবর্ষের কোটি কোটি মানুষকে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করেছিল কংগ্রেসের নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী, ঠিক তেমনভাবে প্রত্যেক বেকার যুবকের চাকরি এই সেন্সে নয় যে পার্মানেন্ট চাকরি এই সেন্সে যে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ স্কুল কলেজ পাস করার সঙ্গে সঙ্গে হয় সরকারি কোম্পানি কিংবা প্রাইভেট কোম্পানি তাদেরকে 1 লক্ষ টাকা বছরে দিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এটা আইন। এবং তার জন্য কোনো প্রাইভেট কোম্পানি যদি এগিয়ে আসে, কেন্দ্র
তাকে একইভাবে টাকা দেবে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, ভাবাই যায় না। ক্যাম্প তৈরি হচ্ছে না এ কি এত মোদিকে নকল করতে হবে না। ইলেকটোরাল বন্ড ভারতবর্ষের সব থেকে 2 নম্বরই পয়সা মোদির কাছে এসে তারপর দিদির কাছে চলে এসছে। এবার কি করে মোদিকে টক্কর দিতে হবে? মোদিকে টক্কর দিতে খরচা করতে হবে, আমাদের তো পয়সা নেই। তো দিদির এই তর্জন গর্জন হবে, কিন্তু বর্ষণ আর হবে না। গর্জন হবে, তর্জন হবে, কিন্তু বর্ষণ আর হবে না। দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে। বাসের পর বাস, বাসে বাসে খাবার দাবার, বিরিয়ানি, বোতল সব আছে। ব্রিগেডে যাওয়ার আগে ভুরি ভোজনের ব্যবস্থা আছে, আসতে যেতে যেতে অসুবিধা না হয় সব রকম ব্যবস্থা আছে। শুক্কা আছে, বোতল আছে, সব আছে, জল আছে, সব আছে। দাদা অমিত মালব্য এখন গিরগিটি যদি রং পাল্টায়, সেটা গিরগিটির দোষ না প্রকৃতির দোষ সেটা দেখতে হবে, না চোখের দোষ। এবার কোনটায়? গাঙ্গুলি সাহেব তিনি কি গিরগিটি, না আমরা যদি কিটা ভুল? গিরগিটি রং পাল্টায়, চোখের দোষ হতে পারে, গিরগিটির দোষ হতে পারে, প্রকৃতির দোষ হতে পারে, জন্মগত ত্রুটি বিচ্যুতির দোষ হতে পারে। কোনটা? खुद दुश्मन है बीजेपी पार्टी, और इसलिए किसानों के खिलाफ 3 काला कानून लाए थे। और 700 किसान की शहादत के बाद मोदी जी कहते हैं कि मेरा तपस्या भंग हो गए। पूंजीपतियों के लिए जो तपस्या मोदी जी शुरू किए थे, 700 किसान की शहादत के बाद उनको ये तपस्या भंग करने पड़ी मजबूरन, और एक काला कानून को सारे वापस लेने पड़ी। अगर किसानों की हितैषी मोदी खुद को समझते थे तो ये काला कानून क्यों लाए गए थे, और काला कानून के चलते 700 किसानों की मौत और शहादत क्यों हुई थी, और ये काला कानून वापस क्यों लेने पड़ी? ये सारे व्याख्यान, ये सारे चीजों की स्पष्टीकरण ये मंत्री देव। दादा महाराष्ट्र